শেখ মুজিবের আবির্ভাব বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচাইতে বড় ঘটনা। তার মৃত্যুর মধ্য দিয়েই তার সমাধি রচিত হয়নি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি রূপকথার নায়কের মতোই ভাস্বর হয়ে থাকবেন। হয়তো বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবের চাইতেও প্রজ্ঞাবান, দক্ষতর, সুযোগ্য ও গতিশীল রাজনৈতিক ব্যক্তিত্বের অভ্যুদয় ঘটেছে বা ঘটবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় পরিচিতি নির্ধারণে তার চাইতে বেশি অবদান রেখেছেন এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে। শেখ মুজিব ছিলেন সেই ব্যক্তি জীবনব্যাপী যিনি এই জাতির স্বার্থে তার স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন, বিরাজ করেছিলেন এই জাতির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হিসেবে। তিনি ছিলেন সেই বাঙালি জাতীয়তাবাদের প্রতীক যা এক সর্বব্যাপী আন্দোলনের রূপ পরিগ্রহ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সোপান রচনা করে দিয়েছিল। পরবর্তীকালে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে যতই পরিবর্তন আসুক না কেন, আর আভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে পট পরিবর্তনের যত লীলাখেলাই চলুক না কেন, জাতীয়তাবাদী আন্দোলনের প্রধানতম নেতার আসন থেকে শেখ মুজিবকে বিচ্যুত করা সম্ভব হবে না। সমাজতন্ত্র, ধনতন্ত্র বা নব্য মৌলবাদ যেটাই বাংলাদেশের আর্থ-সামাজিক কাঠামোতে ভিত গেড়ে বসুক না কেন, বা এদেশে যত বিপ্লবী বা প্রতিক্রিয়াশীল সরকারই ক্ষমতায় আরোহণ করুক না কেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চিরদিন শেখ মুজিবের কীর্তি হিসেবে ইতিহাসের পাতায় অমলিন হয়ে থাকবে। এ কথা অস্বীকার করার উপায় নেই। একজন মানুষ হিসেবে শেখ মুজিবের মধ্যেও দুর্বলতা ছিল, ছিল স্ববিরোধিতা। শেখ মুজিবকে বুঝতে হলে তার ভূমিকাকে দুভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগ ১৯৭২ সালের ১০ই জানুয়ারি অবধি, এবং পরবর্তী ভাগ সেদিন থেকে তার মৃত্যু অবধি। প্রথম অংশে আমরা দেখতে পাই শেখ মুজিব অব্যাহতভাবে জাতীয় স্বার্থ সংরক্ষণের প্রত্যয় সামনে রেখে একের পর এক কর্মসূচি ও প্রতিশ্রুতি দিয়ে গেছেন। তিনি কাজ করেছেন একজন বর্জুয়া উদারপন্থী গণতন্ত্রী হিসেবে, এবং তার ধারণা সব সময়েই গণতান্ত্রিক কাঠামোকে ঘিরে আবর্তিত হয়েছে। পরবর্তীকালে গণজোয়ারের বেগ বাড়ার সাথে সাথে তিনি সমাজতান্ত্রিক দর্শনের দিকে ঝুঁকে পড়েছেন এবং একজন সোশ্যাল ডেমোক্রেট হিসেবে নিজেকে প্রতিপন্ন করেছেন। জাতীয়তাবাদী আন্দোলনের চূড়ান্ত মুহূর্তগুলোতে তিনি নবীন যুবকদের প্রভাবে অধিকাংশ সময়ই প্রভাবান্বিত হয়েছেন। সংস্কারমুখী এই সমস্ত জাতীয়তাবাদী যুব শক্তির ধারণার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে তাকে পদে পদে সংকটের সম্মুখীন হতে হয়েছে। তার আচরণ এবং অভ্যাসে পরিলক্ষিত হয় যে তিনি সংঘাতের পরিবর্তে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধানের প্রক্রিয়াকে অধিকতর শ্রেয় বলে মনে করতেন। শেখ মুজিব ছিলেন এমন একটি মধ্যপন্থী দলের নেতা যার সদস্যদের অধিকাংশ ছিলেন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অসংখ্য লোকের অসমসত্ব মিশ্রণ, দ্বন্দ্ব বিক্ষুব্ধ এবং উচ্ছৃঙ্খল। পাক বাহিনী ধ্বংসযজ্ঞ শুরু করার পর শেখ মুজিব সরাসরি যুদ্ধে অবতীর্ণ না হয়ে আত্মসমর্পণ করেন। গোটা স্বাধীনতা যুদ্ধকালে শেখ মুজিব ছিলেন অনুপস্থিত, এবং যুদ্ধ তার প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়াই নিজস্ব স্রোতমুখে প্রবাহিত হয়েছে। যাই হোক, শেখ মুজিবের জীবনকর্মের প্রথম পর্যায়ের প্রতিটি মুহূর্ত ছিল বিজয় গৌরবে উদ্ভাসিত। ক্ষেত্রবিশেষে পথ বিচ্যুত হয়ে তিনি প্রচলিত ধারার পরিপন্থী কাজ করলেও শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আপোস করেননি, এবং উপর্যুপরি সংগ্রামের মধ্য দিয়ে জনগণের নায়কের ভূমিকায় পালন করেছেন। তার নামেই যুদ্ধ পরিচালিত হয়েছে, এবং সে যুদ্ধে অর্জিত হয়েছে বিজয়। সর্বশেষে পাকিস্তানি বন্দিদশা থেকে বাংলাদেশে ফিরে এসে তিনি বঙ্গবন্ধু, জাতির পিতা ও সদ্য স্বাধীনতাপ্রাপ্ত প্রজাতন্ত্রের
রাষ্ট্রপতির পদে অভিষিক্ত হয়েছেন। কিন্তু দ্বিতীয় অংশ পর্যবেক্ষণ করলে দেখা যায় ক্ষমতার উত্তুঙ্গ শিখরে আরোহণ করার অব্যবহিত পর মুহূর্ত থেকেই তার পতনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। এমন মনে করার কোনো কারণ নেই যে তিনি একজন যোগ্য প্রশাসক ছিলেন না কিংবা সরকার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিলেন। বাস্তব ঘটনা ছিল এই যে রক্তক্ষয়ী একটি যুদ্ধের পর যথাযথ প্রেক্ষিত বিবেচনা করে সমাজে যে কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল সেই পথ থেকে তিনি বিচ্যুত হয়ে পড়েছিলেন। আসলে স্বাধীনতা যুদ্ধকালে নিজে অনুপস্থিত ছিলেন বলেই তিনি যথার্থ সেই বহুমুখী প্রেক্ষিত মূল্যায়ন করে নিতে সক্ষম হননি। স্বাধীনতা যুদ্ধের গণজোয়ার সমাজের বুকে অসংখ্য ধরনের ধারা প্রবাহ সৃষ্টি করে জনসাধারণের চিন্তারাজ্যে এক ব্যাপকধর্মী ও নতুন গতিবেগ সঞ্চার করেছিল। এই যুদ্ধে জনগণ অস্ত্র হাতে নিয়ে শত্রুর মুখোমুখি দাঁড়াতে শিখেছিল এবং তা দেশের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটকে দারুণভাবে প্রভাবান্বিত করেছিল। শেখ মুজিবের অনুপস্থিতিতে সংগঠিত এই নতুন ক্ষেত্রটি সম্পর্কে ভালোভাবে অবহিত হওয়া তার নিজের জন্য প্রয়োজন ছিল। আইন কিংবা নির্দেশ জারি করে হয়তো অবস্থা বিশেষকে সাময়িকভাবে অনুকূলে নিয়ে আসা যায়, কিন্তু সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একটি নতুন জাতির অভ্যুদয় ঘটার পর কেবলমাত্র আইন নির্দেশ বা বক্তৃতা পরিস্থিতি নিয়ন্ত্রণের মূল সহায়ক শক্তি হিসেবে বিবেচিত হতে পারে না। বন্দি দশা থেকে ফিরে আসার পর থেকে অতিরিক্ত হিংসাপ্রবণ, কোন্দলপ্রিয় ও দ্বন্দ্ব বিক্ষুব্ধ একদল স্বার্থকেন্দ্রিক সহযোগীর বিচিত্র ধরনের অভিযোগ ও বর্ণনা শুনতে শুনতে শেখ মুজিব বিভ্রান্ত হয়ে পড়েছিলেন এবং তারা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়া বাস্তব পরিস্থিতি সম্পর্কে শেখ মুজিবকে অবহিত করার যথার্থ চেষ্টা করেননি। আওয়ামী লীগের অধিকাংশ নেতা প্রত্যক্ষ যুদ্ধের সংস্রব বর্জিত অবস্থায় কলকাতায় অবস্থান করছিলেন বলে যুদ্ধের ফলে সৃষ্ট উত্তাপের উৎস অনুসন্ধানে তারা শেখ মুজিবকে কোনো সাহায্য করতে পারেননি। ফলে বন্দি দশা থেকে ফিরে আসার অব্যবহিত পর থেকে তিনি ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ অবস্থার সঠিক মূল্যায়ন না করে নিজের ক্ষমতা সংহতকরণে ব্যস্ত হয়ে পড়ছিলেন। দেশের নতুন শাসক এলিট গোষ্ঠীর আচার-আচরণে এই প্রবণতারই আভাস পাওয়া যাচ্ছিল। তাদের উচ্ছৃঙ্খলতা, বেপরোয়া মনোভাব এবং অমনোযোগিতা দেখে মনে হচ্ছিল যে তারা যুদ্ধের মাধ্যমে নয়, শুধু একটি স্বাভাবিক শান্তিপূর্ণ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। তারা ১৯৫৪ সালে নির্বাচনে জয়লাভ করে শান্তিপূর্ণ পদ্ধতিতে ক্ষমতায় আরোহণের ঘটনার সঙ্গে এর তুলনা করেছিলেন। দেশের মানুষও যে একটি রক্তক্ষয়ী যুদ্ধে নিয়োজিত ছিল এবং তার ফলে একটি সার্বভৌম দেশকে বিভক্ত করে আরেকটি স্বাধীন দেশের জন্ম হয়েছিল, এ কথাটা বোধহয় তারা ভুলে গিয়েছিলেন। অন্যদিকে শেখ মুজিব বারংবার দেশের অস্থিতিশীলতার জন্য দালাল ও সশস্ত্র গেরিলাদের দায়ী করলেও প্রকৃতপক্ষে তার দলের লোভী উচ্চাবিলাসী লোকেরাই এই দুঃসহ অবস্থা সংগঠনের জন্য দায়ী ছিলেন। শেখ মুজিবের আরেকটি সীমাবদ্ধতা ছিল এই যে আওয়ামী লীগ সরকার ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় আরোহণ করেছিলেন। সশস্ত্র যুদ্ধ সংগঠিত হলেও আওয়ামী লীগের প্রতি ভারত সরকারের প্রত্যক্ষ সমর্থনই তাদের ক্ষমতায় আরোহণে মুখ্য ভূমিকা পালন করছিল। প্রত্যাবর্তনের পর শেখ মুজিব নিজেকে লক্ষাধিক ভারতীয় সৈন্য দ্বারা পরিবেষ্টিত অবস্থায় আবিষ্কার করেন এবং উপলব্ধি করেন যে ইতিমধ্যেই দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বাংলাদেশকে ভারতের অধস্তন করে ফেলা হয়েছে। এই মায়াজাল ছিঁড়ে সহসা বাইরে বের হয়ে আসা শেখ মুজিবের পক্ষে সম্ভব ছিল না। দলনেতাদের কথা বাদ যাক, শেখ মুজিব তার আত্মীয় পরিজনদেরও নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছিলেন। তার সামন্তবাদী চরিত্রের
চতুর্পার্শ্বে অসংখ্য ধরনের আত্মীয় ও চাটুকারের সমাবেশ ঘটানোর অনুকূলে ছিল। ফলে তারা সরকার ও দলে গুরুত্বপূর্ণ আসনগুলো ভাগাভাগির মাধ্যমে দখল করতে সক্ষম হয়েছিলেন। এ ধরনের পৃষ্ঠপোষকতা রাজনৈতিক প্রশাসনে দুর্নীতির অনুপ্রবেশের পথ উন্মুক্ত করে দেয়। এর ফল দাঁড়ায় এই যে, শেখ মুজিব যখন দুর্নীতি, চোরাচালান ও সমাজ বিরোধী তৎপরতার বিরুদ্ধে বারংবার সতর্কবাণী উচ্চারণ করছিলেন, তখন তিনি ভুলে যাচ্ছিলেন যে তার চারিপাশের নিজ দলের লোকেরাই সমাজ বিরোধী কাজে লিপ্ত হয়ে দিনে দিনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও গ্রহণযোগ্যতা হ্রাস করে চলেছে। ফলে তার কোনো পদক্ষেপেই ইতিবাচক ফলাফল বহন করে আনতে পারেনি। শেখ মুজিব স্বয়ং অপরাধের শাস্তি প্রদানের ক্ষেত্রে কঠোর হতে চেয়েছিলেন, কিন্তু বহু ক্ষেত্রেই রাজনৈতিক তদবির কিংবা আত্মীয় স্বজনদের প্রভাবে অপরাধীর জন্য পর্যাপ্ত শাস্তিবিধান সম্ভবপর হয়ে ওঠেনি। এমনকি চোরাচালান রোধ ও বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য সেনাবাহিনী তলব করেও সহসায় নিজ দলের নেতাদের চাপে তিনি তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। অবস্থার উন্নয়নে ব্যর্থকাম হয়ে শেখ মুজিব যখন সর্বশেষে একদলীয় রাজনৈতিক ব্যবস্থার সূত্রপাত ঘটান, তখন সৃষ্টিশীল এই কাজে তিনি গ্রহণ করেছিলেন এক একক ভূমিকা। দ্বিতীয় বিপ্লব বাস্তবায়নের লক্ষ্যে ৪ দফা কর্মসূচি ঘোষণাকালে তিনি দেখতে পান যে সেই পুরনো লোকেরাই তখন পর্যন্ত তাকে পরিবেষ্টন করে রয়েছে। ফলে দুর্নীতির বিরুদ্ধে জেহাদের পক্ষে তার আহ্বান শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল।